আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এখনকার আলোচনার বিষয় যে পশ্চিমী দুনিয়া একেবারে দ্রুত আওয়ামী লীগের সপক্ষে এসে দাঁড়াচ্ছে তার প্রমাণ আওয়ামী লীগ নেতা সাবির হোসেন চৌধুরীর ঢাকার গুলশানস্থিত বাসভবনে গিয়ে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের হাই কমিশনের ভারপ্রাপ্ত টেসি জ্যাকবসন কয়েকদিন আগে। আর গতকাল ইউরোপের 3টি দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করলেন সাবির হোসেন চৌধুরীর সঙ্গে। এ থেকে স্পষ্ট হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে জনসমর্থন ক্রমশ বাড়ছে এবং সেই সঙ্গে বাড়ছে সমর্থন আন্তর্জাতিক মহলেও। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এর ব্যাপারটা এখন সময়ের অপেক্ষা মাত্র। এর ফলে সবচেয়ে ভেঙে পড়েছে বিএনপি। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে দলের কার্যকরী সভাপতি তারেক রহমান নতুন করে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে। শোনা যাচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক সমর্থন তার পক্ষে আওয়ামী লীগের পক্ষে ফিরে আসার ফলে শেখ হাসিনাও খুব তাড়াতাড়ি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ভারত সরকারও চাইছে শেখ হাসিনা দেশে ফিরে দলকে নেতৃত্ব দিন। দেশে ফিরলে তার নিরাপত্তার বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তৈরি আছেন। এমন কথাও শোনা যাচ্ছে ইউনূস সরকারের পতনের বিষয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে। এই পুরো বিষয়টি নিয়ে আমাদের এখনকার আলোচনা। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের রাজনীতির বর্তমান উত্তাল সময় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। বর্তমান রাজনৈতিক আবহ, আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব সংকট নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। এসব ইস্যুর গভীরে ঢুকে বিশ্লেষণ করার দরকার। গত কিছুদিন ধরে আমরা দেখছি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ রাজনীতিতে ব্যাপক কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের শীর্ষ নেতা সাবের হোসেন চৌধুরীর ঢাকার গুলশানস্থিত বাসভবনে ইউরোপ ও আমেরিকার কূটনীতিকদের বৈঠক নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলির ও রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে। যুক্তরাষ্ট্রের হাই কমিশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ট্রেসি জ্যাকবসন কয়েকদিন আগে বৈঠক করেছেন। এরপর ইউরোপের 3 রাষ্ট্রদূত 3টি দেশের একদিন আগে বৈঠক করেছেন। আমাদের কাছে এমন খবরও আছে যে শুধু ঢাকায় সাবের হোসেন চৌধুরীর ওখানেই বৈঠক নয়, ভারতে থাকা আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্বের সঙ্গেও ভিডিও কলে কথা হয়েছে বিদেশি রাষ্ট্রদূতদের। এসব কি কাকতালীয় নাকি সুপরিকল্পিত? এ নিয়ে মাঠে ঘাটে সর্বত্র নানান আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের সমর্থন দ্রুত বাড়ছে। সম্প্রতি বিভিন্ন পর্যায়ের পশ্চিমা রাষ্ট্রদূতদের সঙ্গে আওয়ামী লীগের ঘন ঘন বৈঠক, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে গোপন মহড়া ও আলোচনা সব মিলিয়ে সোচ্চার হয়ে উঠেছে আন্তর্জাতিক মহল। এর অনেকটাই গত বছর জুলাইতে যে ভুল তারা করেছেন, যে অন্যায় তারা করেছেন, সেই অন্যায় থেকে, ভুল থেকে বেরিয়ে আসার চেষ্টাও। যুক্তরাষ্ট্র সমেত পশ্চিমা বিশ্ব আওয়ামী লীগের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি যে দ্রুত বদলাচ্ছে, অন্তত সাম্প্রতিক ঘটনা প্রবাহ তার সুস্পষ্ট ইঙ্গিত বহন করে। আওয়ামী লীগের উপর থেকে পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যে যাচ্ছে সেটা এখন আর গোপন নয়। কদিন আগে ইউনাইটেড নেশনস পর্যন্ত প্রকাশ্যে বিবৃতি দিয়েছে যে আওয়ামী লীগকে নিয়ে ভোট করতে হবে, আর সেটা করতে গেলে নির্বাচন ঘোষণার আগেই দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হয়। আর এই প্রত্যাহারের চাপ এড়াতে ইউনূস সরকার দোহাই দিচ্ছে অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের বিচারের রায় বেরোনোর পর তারপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নটি দেখা যাবে। তাড়াতাড়ি যাতে বিচার সম্পন্ন হয় সেটার জন্য জোর তদবির শুরু করে দিয়েছে সরকার। এমনও শোনা যাচ্ছে শুনানি সম্পূর্ণ হওয়ার আগেই
রায় লেখার কাজ শুরু হয়ে গেছে তো বটেই, সেই রায় লেখার কাজ শেষের দিকে। নিশ্চিতভাবে সরকার ও সরকারের সঙ্গে থাকা দলগুলোর পক্ষ থেকে শেখ হাসিনা এবং অন্য বড় নেতাদের দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু সমস্যা হলো, দল হিসেবে আওয়ামী লীগকে কোনো শাস্তি দেওয়া যাবে না। তার ফলে নিষেধাজ্ঞা তুলতে বাধ্য হবে নির্বাচন কমিশন দলের ওপর থেকে। সে না হয় হলো, কিন্তু শেখ হাসিনা সমেত অন্য শাস্তিপ্রাপ্ত নেতারা তারা কি করবেন? কেমন পরিস্থিতি এলে তারা কি শাস্তির ঝুঁকি মাথায় নিয়ে দেশে ফিরবে? আসবো সে প্রসঙ্গে, তবে তার আগে বলি, আওয়ামী লীগের নির্বাচনী ময়দানে ফিরে আসার নিশ্চিত সম্ভাবনা দেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিত কিভাবে কেঁপে উঠেছে। দলগুলোর মধ্যে বিএনপির কথাই বলি, বিএনপি সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক চাপে পড়ে গেছে। কারণ এতদিন ধরে দেশের ভিতরে বাইরে বিএনপির বড় ভরসা ছিল পশ্চিমা সমর্থন, বিশেষ করে আমেরিকার সমর্থন। ট্রেসি জ্যাকবসন ঢাকায় বসে মির্জা ফখরুলদের সঙ্গে বৈঠক করেই শুধু ক্ষান্ত থাকেননি, লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গেও বৈঠক করেছেন। আমেরিকার প্রেসক্রিপশনে মোহাম্মদ ইউনূস গিয়ে মিটিং করেছেন তারেকের সঙ্গে। তারেক প্রধানমন্ত্রী, ইউনূস রাষ্ট্রপতি, একেবারে অনেকটাই ঠিক হয়ে গিয়েছিল। সেই হিসাব ভেস্তে গেছে ডাকসু জাকসু নির্বাচনের ফলে, এবং আরো বিশেষ করে আওয়ামী লীগের ময়দানে নামার জন্য। এতদিন আওয়ামী লীগ নিয়ে নানান খেলা খেলছিল বিএনপি, এক এক সময় এক এক রকম কথা। কিরকম? বিএনপির আওয়ামী লীগ সংক্রান্ত অবস্থানের পরিবর্তন বিষয়ে কয়েকটি কথা বলি। একটা বিশ্লেষণে অনুযায়ী বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিভিন্ন সময়ে বিএনপি নেতৃত্ব ভিন্ন ভিন্ন অবস্থান গ্রহণ করেছে। এই পরিবর্তনের পেছনে রয়েছে তাদের রাজনৈতিক বাস্তবতার পরিবর্তন এবং কৌশলগত বিবেচনা। বিএনপির প্রাথমিক অবস্থান সেরকম ছিল 2024 সালের আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিএনপি স্পষ্টভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করে আসছিল, এবং তার জন্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2024 সালের সেপ্টেম্বরে স্পষ্টভাবে জানিয়েছিলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের মতো আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক এবং আমরা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরাজিত করব। আবার এই কথার ভিত্তিতেই আপনাদের হয়তো মনে থাকতে পারে, সেই সময়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছিলেন, না বিএনপি একটা বড় দল, বিএনপি যখন চাইছে আওয়ামী লীগকে নির্বাচনে প্রক্রিয়ায় তারা অংশ নেবে, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্রস্তাব আমাদের কাছে নেই। কিন্তু সেটাই পরে হয়েছিল। যাই হোক, এরপরে দেখুন তারও আগে 2023 সালের ফেব্রুয়ারিতেও মির্জা ফখরুল একই অবস্থান নিয়ে বলেছিলেন, আওয়ামী লীগ নির্বাচিত হলেও আপত্তি নেই, কিন্তু তাদের জনগণের ভোটে জিতে আসতে হবে। কিন্তু 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে বিএনপির অবস্থানে পরিবর্তন লক্ষ্য করা গেল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারটা পুরোপুরি জনগণের ব্যাপার। জনগণ যদি চায় যে তারা কোনো দলকে নিষিদ্ধ করবে, তাহলে তারা করতেই পারে, সেটা ভোটের মাধ্যমে জানা যাবে। তিনি আরো স্পষ্ট করেন যে আমরা একটি উদার গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কোন দল নিষিদ্ধ হবে, কোন দল কার্যক্রম চালাতে পারবে বা পারবে না, সেটা নির্ধারণ করা আমাদের কাজ নয়, জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু জনগণ এই সিদ্ধান্ত কিভাবে নেবে সে বিষয়ে জনাব ফখরুল চুপ। জনগণ কি চায় সেটা জানতে গেলেও তো আওয়ামী লীগকে ভোটের ময়দানে নামতে হয় এবং তার নামার সুযোগ দিতে হয়, তাই না? কিন্তু সেটা কিছু বললেন না। 2025 সালের মে মাসে বিএনপির অবস্থান পুরোপুরি পাল্টে যায়। মির্জা ফখরুল ইসলাম, সেই একই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বলেন, আমরা খুশি যে অন্তর্বর্তী সরকার যদিও বিলম্বে অবশেষে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত ও নিরবিচ্ছিন্ন বিচার নিশ্চিত করতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তার অনুষঙ্গী সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ করার পদক্ষেপ নিয়েছে। দেখলেন, একেবারে পুরো ভোল পাল্টানো। এই ভোল পাল্টানোর কারণ নির্বাচনী হিসাব নিকাশ।
আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে, এই ছিল বিশ্বাস। 2025 সালের অক্টোবরে তারেক রহমানের এই দুদিন আগে সাক্ষাৎকারে দেখা যায় বিএনপি এখন আওয়ামী লীগের নেতাদের বিচারের পক্ষে। তিনি বলেছেন, যদি তারা অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হয় তাহলে আওয়ামী লীগ কিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। পাল্টা প্রশ্ন করাই যায়, আওয়ামী লীগের ফ্যাসিস্ট পরিচয় ও অত্যাচার যে অভিযোগ আপনারা করেন, সে অভিযোগটা কি এই কয়েক মাস আগেও ভুলে গিয়েছিলেন? তাহলে তখন কেন নিষেধাজ্ঞার বিপক্ষে ছিলেন আপনারা? কারণ একটাই, আওয়ামী লীগ শেষ হয়ে গিয়েছে ভেবেছিল তারা, এবং এত তাড়াতাড়ি যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে সেটা ভাবেনি কেউ। এখন ঘুরে দাঁড়াতেই উল্টো কথা বলতে শুরু করেছে, তাই নিষেধাজ্ঞা চায়। বিএনপির এই অবস্থানগত পরিবর্তন দেখায় যে দলটি কিভাবে রাজনৈতিক সুবিধা মতো তার নীতিগত অবস্থান পাল্টে নিয়েছে। প্রথমে গণতান্ত্রিক মূল্যবোধের দোহাই দিয়ে আওয়ামী লীগের নির্বাচনের অধিকারের পক্ষে থাকলেও পরবর্তীতে রাজনৈতিক বাস্তবতা ও নির্বাচনী স্বার্থে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। এই পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে নীতিগত সুবিধাবাদের একটি উদাহরণ। যে আমেরিকা ও পশ্চিমী দুনিয়া কিছুদিন আগেও মনে করছিল ইসলামী জঙ্গিবাদের কবল থেকে বাংলাদেশকে রক্ষা করতে বিএনপিকে সমর্থন করা জরুরি, তারা বুঝেছে হয়তো তার পেছনে ডাকসু এবং জাকসু নির্বাচনের কিছু ফল আছে। তারা বুঝেছে যে বিএনপি আসলে নীতিহীন একটি দল। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের আগামী নির্বাচন ফ্যাসিবাদ বা বনাম গণতন্ত্রের লড়াই যতটা, তার চেয়ে অনেক বেশি হলো ৭১ বনাম ২৪-এর লড়াই। সহজ করে বলা যায়, মুক্তিযুদ্ধ পক্ষ বনাম মুক্তিযুদ্ধ বিপক্ষ। প্রথম পক্ষ অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষ মানে আওয়ামী লীগ। বিএনপি তার মুক্তিযুদ্ধের পক্ষের পরিচয় পুরো হারিয়ে ফেলেছে। এটা ওই ফজলুর রহমান সাহেবের তার যে এখন পরিস্থিতি তিনি যা বলছেন তা থেকেই বোঝা যায়। এবং মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষের নেতৃত্বে সেখানে জামায়াতে ইসলামী। ফলে একুল ওকুল দুকুল গেছে বিএনপি কোনো দিকেই নেই। তাই আওয়ামী লীগকে নির্বাচনের ময়দান থেকে বাইরে রাখার বিষয়ে বিএনপি এখন এত সোচ্চার, যেটা কিন্তু জামায়াতে ইসলামীও নয়। কিন্তু লাভ কিছু হবে না তাতে, কারণ স্রোতের বিপরীতে সাঁতার কাটার শক্তি ও সাহস কোনোটাই নেই বিএনপি। স্রোত এখন আওয়ামী লীগের পক্ষে। আর এই পরিস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠেছে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা। চারদিকে জোর গুঞ্জন চলছে আন্তর্জাতিক মহলের সমর্থন ও রাজনৈতিক হিসাব নিকাশে এগিয়ে থাকায় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবার দেশে ফিরতে পারেন। শেখ হাসিনা সম্প্রতি একাধিক অডিও ভিডিও মেসেজে নিজে বলেছেন সে কথা, যে সেটা তিনি বলেছেন যে তিনি দেশে ফিরবেন। সুতরাং আর ভারতও চায় যে তার স্বার্থে শেখ হাসিনা নেতৃত্বে থাকুন, সেটা ভারতের কূটনৈতিক তৎপরতায় পরিষ্কার। এটা অবশ্য একা ভারতের স্বার্থ নয়, বরং পারস্পরিক স্বার্থ ভারত ও বাংলাদেশের দুজনেরই। ভারতের জন্য গুরুত্বপূর্ণ সীমান্ত নিরাপত্তা, 7 সিস্টার্স, সেখানকার শান্তি, আভ্যন্তরীণ স্থিতিশীলতা, জঙ্গি মুক্ত বাংলাদেশ, ব্যবসায়িক সংযোগ ও সুপ্রতিবেশীর কূটনীতি। আর বাংলাদেশের স্বার্থ এগুলোর সাথে সাথেও আছে, বড় স্বার্থ আছে তাদের নদী জল বন্টন এবং সহজ যোগাযোগ ব্যবস্থা। শোনা যাচ্ছে শেখ হাসিনা এলে তার নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর বর্তমান প্রধান ওয়াকারুজ্জামান প্রস্তুত আছেন। এই বিষয়ে ভারত প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছেন বলে খবর। সংবেদনশীল এই মুহূর্তে সেনা নাগরিক সমন্বয়ই দেশের স্থিতিশীলতার সবচেয়ে বড় প্রয়োজন। আর এই নতুন পরিস্থিতিতে আলোচনায় উঠে এসেছে ইউনূস সরকারের পতনের সম্ভাবনা। প্রেসিডেন্ট ট্রাম্পের সৌজন্যে ক্ষমতায় টিকে আছেন ইউনূস, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এর পেছনে ছিল কিছু দেনা পাওনার হিসাব। ট্যারিফ প্রশ্নে মীমাংসা হয়ে যাওয়ার পর এবং ওইসব বিমান টিমান কেনা, চীন থেকে অস্ত্র নেওয়া হবে না, সব অস্ত্র কিনতে হবে আমেরিকা থেকে, এইসব বড় ব্যবসায়িক চুক্তি হয়ে যাওয়ার পর
সেগুলো এই সব সুবিধা আদায় করে নেওয়ার পর ট্রাম্পের কাছে মোহাম্মদ ইউনূসের প্রয়োজন যে ফুরিয়েছে, সেটা ইউনূস সাহেব নিজেও বুঝেছেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ সভায় গিয়ে তার জ্ঞান হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে 1 ঘন্টা 22 মিনিট বৈঠক করেছেন ট্রাম্প, তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, তার পররাষ্ট্র সচিব সেক্রেটারি যিনি মার্কো রুবিও। কিন্তু বহু চেষ্টার পরেও ট্রাম্প দূরে থাকুন, তার প্রশাসনের কোনো বড় কর্তার সঙ্গে বসার সুযোগ পাননি ডক্টর মোহাম্মদ ইউনূস। এই শীতল ব্যবহার সংকেত দেয় ইউনূসের প্রয়োজন ফুরিয়েছে আমেরিকার কাছে। খবর পাচ্ছি ট্রেসি অ্যান্ড জ্যাকবসন আওয়ামী লীগ নেতাদের কাছে প্রস্তাব দিয়েছেন সমঝোতার, এবং আওয়ামী লীগ নাকি পুরো সমঝোতা না মানলেও বেশ কিছুটা মেনে নিয়েছেন, এবং বেশ কিছু দাবি থেকে আমেরিকাও নেমে এসেছে, পিছিয়ে এসেছে। এখনো পুরো সমঝোতা হয়নি, তবে কথাবার্তা চলছে। এই প্রস্তাবের বিশদ বিবরণ বাইরে আসেনি বটে, তবে আলোচনা যে হয়েছে ও হচ্ছে সেটা পরিষ্কার। আলোচনা চলছে ইউনূস সরকার, যাদের নেতৃত্বকে অনেকে পশ্চিমা সমর্থিত অন্তর্বর্তী ব্যবস্থা বলে মনে করেন, সেই ইউনূস সরকারের টিকে থাকা নিয়ে আমেরিকার সবুজ সংকেত কথাটি বারবার আসছে, অর্থাৎ ইউএস চাইছে না ইউনূস সরকার আর ক্ষমতায় থাক। ভারত ও আমেরিকার কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই ইউনূসের অধীনে নির্বাচন করা যাবে না। সে দাবি প্রাথমিকভাবে মেনেও নেওয়া হয়েছে আন্তর্জাতিক শক্তিগুলো। বাকি আছে সেই দাবি বাস্তবায়নের কাজ। সে কাজে যে দেরি হবে না বলাই বাহুল্য। যদিও আন্তর্জাতিক সমর্থনের বাস্তবতা অনেক জটিল, শুধু একক রাষ্ট্রের সিদ্ধান্তে রাজনীতির মোড় ঘুরে যায় না। তথাপি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা এবং জনগণের প্রত্যাশাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলা যায়, বাংলাদেশ বিষয়ে সমস্ত আন্তর্জাতিক মহল এখন একমত যে অতি দ্রুত একটি কেয়ারটেকার সরকার গঠন করে তার অধীনে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে ক্ষমতা যাক একটি নির্বাচিত সরকারের কাছে, যে সরকার গঠিত হবে মানুষের ইচ্ছা অনুযায়ী। মৃত্যু ছাড়া উপদেষ্টাদের কোনো সেফ এক্সিট নাই। সাবের হোসেন চৌধুরী কি রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আসছেন, নাকি মূল আওয়ামী লীগেরই সমন্বয় সাধন করছেন? সাবের হোসেন চৌধুরী নিয়ে আমি গতকালকেও বিশেষ করে কূটনীতিকদের সাথে বৈঠক পরবর্তী গতকালকেও একটি কন্টেন্টে কথা বলেছে, কিন্তু গতকাল থেকে আজকে পর্যন্ত পরিবর্তিত পরিস্থিতিতে আবারও কথা বলবার প্রয়োজন মনে করছি। এজন্যই কথা বলতে এলাম। সবার আগে জানা দরকার যে সাবের হোসেন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত 5 বারের সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি। সাবের হোসেন চৌধুরী 1996 সালে মাত্র 35 বছর বয়সে রাজনীতিতে আসেন। রাজনীতিতে আসবার আগে তিনি লন্ডন ইউনিভার্সিটির স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে রাজনীতি এবং অর্থনীতি 2 বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ের উপর ডিপ্লোমা লাভ করেন এবং যুক্তরাজ্যের বারে প্রবেশের জন্য একাডেমিক পর্যায়ে সম্পন্ন করে তিনি আসলে দেশে ফেরেন। এবং পারিবারিকভাবে তিনি একটি শিল্পপতি পরিবারের সন্তান। তার পারিবারিক প্রতিষ্ঠান কর্ণফুলী গ্রুপ, বাবার সূত্রে তিনি সেই প্রতিষ্ঠানের কর্ণধার হয়েছেন এবং 1996 সালে তিনি রাজনীতিতে এসেছেন। এবং রাজনীতিতে এসে তিনি যেভাবে আসুন, তিনি নিজের চেষ্টায় আসুন কিংবা তাকে আনা হোক, যেভাবেই আসুন, তিনি 96 সালে রাজনীতিতে এসেই 96 সালেই সংসদ সদস্য হয়েছেন, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন এবং উপমন্ত্রী হয়েছেন। এরপরে 2001 সালে আওয়ামী লীগের ছন্দপতন এবং সাবের হোসেন চৌধুরীও সেই সময় সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি। 2001 থেকে 2008 সাল
আওয়ামী লীগের জন্য একটা কঠিন সময় ছিল, বিএনপি জামাতের ষড়যন্ত্রের মুখে। এবং সেই ষড়যন্ত্রকালে সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার রাজনৈতিক সচিব ছিলেন। এবং শুধু তাই নয়, তিনি যেহেতু শিল্প গ্রুপের মালিক, শিল্পপতি পরিবারের সদস্য, আর্থিকভাবে আওয়ামী লীগ দল পরিচালনার জন্য আর্থিকভাবে সাবের হোসেন চৌধুরীর এক বিশাল অবদান আছে। এরপরে আসে 1/11 2007-এর। এই 1/11-কে নিয়ে সাবের হোসেন চৌধুরীর নাম জড়িয়ে ষড়যন্ত্র তত্ত্ব খোঁজা হয়। 1/11-এর মাইনাস তত্ত্বের একজন কুশীলব তিনি, এমনটা বলা হয়, কথিত। আবার আমি একদম ডাইরেক্ট এই 2024-এ আসতে চাই। 2024-এ আরেকটি ঘটনা ঘটেছে যে পাকিস্তানের করাচি এবং চট্টগ্রাম বন্দরের যে জাহাজ চলাচল শুরু হয়েছে আপনারা জানেন। এই জাহাজ চলাচলের বাংলাদেশে এজেন্ট হচ্ছে সাবের হোসেন চৌধুরীর কর্ণফুলী গ্রুপ। আমি নেগেটিভ কথাগুলো আগে বলছি। এবং সাবের হোসেন চৌধুরী 2024-এর সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার হয়ে তিনি 3 দিনের মধ্যে জামিন পেয়েছেন, সাথে সাথেই জামিন পেয়েছেন। অথচ আওয়ামী লীগের বহু নেতা মন্ত্রী, তৃণমূল নেতা কর্মী 1 বছর যাবৎ বিনা জামিনে জেলে বন্দী হয়ে আছেন। সাবের হোসেন চৌধুরী 3 দিনে জামিন পেলেন কেন? এখন অনেকে নানা রকম ষড়যন্ত্র খুঁজবার চেষ্টা করেন যে সাবের হোসেন চৌধুরীর সাথে পাকিস্তানি কানেকশন আছে। অনেকে ষড়যন্ত্র খুঁজবার চেষ্টা করেন সাবের হোসেন চৌধুরী এত দ্রুত জামিন পেলেন কেন। আবার 1/11 ষড়যন্ত্র খোঁজে, যার দরুন যে সাবের হোসেন চৌধুরী 2001 থেকে 8 সাল পর্যন্ত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার রাজনৈতিক সচিব ছিলেন এবং আওয়ামী লীগের বড় ডোনার ছিলেন, দাতা ছিলেন, সেই সাবের হোসেন চৌধুরী কিন্তু আপনি 2009 সালে যে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, আসবার পরে আওয়ামী লীগে কিন্তু সেইভাবে মূল্যায়িত হননি। কারণ হচ্ছে তারকে মূল্যায়ন করবার আগে আওয়ামী লীগের একদল লোক নেত্রীর কান ভারী করেছেন যে উনি 1/11-এর সঙ্গে ছিলেন, উনি 1/11-এর সংস্কারপন্থী। এবং আজকেও 3 কূটনীতিক যখন সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করলেন, তখন আজকেও নানা গাল গল্প ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রচনা করা দেখছি। সাবের হোসেন চৌধুরী সাকা চৌধুরীর খালাতো ভাই, সাবের হোসেন চৌধুরীর ভাই সাইদ হোসেন চৌধুরী বিএনপি থেকে নির্বাচন করেছেন, ইত্যাদি নানান প্রপাগান্ডা। এখন আসুন যে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে 3 কূটনীতিক বৈঠক করছেন, সাবের হোসেন চৌধুরী কি নিজে দায়িত্ব নিয়ে এই বৈঠকটা করছেন? তিনি কি রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করতে চান? বাস্তবতা হলো রিফাইন্ড আওয়ামী লীগ বাংলাদেশে হবে না। অতীতেও দেখা গেছে যে এগুলো হয়নি। 75 পরবর্তী সময়ে আওয়ামী লীগের কয়েকটি ডালপালা বেরিয়ে এসেছিল। ডালপালাগুলো কি এখন আছে, অস্তিত্ব আছে? নেই। সাবের হোসেন চৌধুরী নিশ্চয়ই জানেন যে কোন রিফাইন্ড আওয়ামী লীগের বাংলাদেশে হবে না। শেখ হাসিনার বাইরে কোনো আওয়ামী লীগ হবে না, সেটি তিনি করবেন না, করার কথা নয়। আরেকটি জিনিস যে শেখ হাসিনার কনসেন্ট ছাড়া তিনি কি কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন? যদি করেন তাহলে, কিংবা যদি ষড়যন্ত্র হয়, তাহলে আপনারা ইতিমধ্যে সংবাদ মাধ্যমের কল্যাণেও জেনেছেন যে এই যে কূটনীতিকরা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, এত গোপনীয়তার সাথে কেন? খুব গুরুত্বপূর্ণ 3টি দেশের রাষ্ট্রদূত, তারা নিজেদের স্ব গাড়িতে ফ্ল্যাগ উঁচিয়ে তো যেতে পারতেন। তারা গোপনে এক গাড়িতে 3 জন কূটনীতিক সাবের হোসেন চৌধুরীর বাড়িতে কেন গেলেন? আওয়ামী লীগ যেহেতু প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম নিষিদ্ধ, এই জন্যই সরকারের চোখ ফাঁকি দিয়ে তারা নীরবে নিভৃতে গেছেন। এই বৈঠকটা খবরে সরকারের মধ্যে কিন্তু ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে এবং সরকার সমর্থক যারা, সরকারপন্থী যারা, তাদের মধ্যে থরকম্প শুরু হয়ে গেছে। অথচ আওয়ামী লীগেরই কিছু মানুষ, আওয়ামী লীগ সমর্থক, আমি খুব গুরুত্বপূর্ণ বিরাট নেতা এমন কিছু বলবো না, যে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী পন্থী যারা আওয়ামী লীগের পক্ষেই সবসময় লেখেন, কথা বলেন, তারা
সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠকটাকে একটা ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছেন। কেন ভাই, সবকিছুতে কেন ষড়যন্ত্র খুঁজতে হবে? বিষয়টাকে তো ইতিবাচক ভাবেও দেখা যেতে পারে। আজকে আমি সাবের হোসেন চৌধুরীর যোগ্যতার কথা বলেছি। যুক্তরাজ্যে পড়াশোনা করা, সুশিক্ষিত এবং ধনাঢ্য পরিবারের, বনেদি পরিবারের একজন সদস্য। তিনি 96 সালে রাজনীতিতে এসেছেন, এসেই আসলে অনেক কিছু পেয়েছেন। তখন থেকেই তার যোগ্যতাই পেয়েছেন, তার যোগ্যতা আছে বলে তাকে নেত্রী এই জায়গাগুলো দিয়েছিলেন। 35 বছর বয়স তখন তার। 2001 সাল পর্যন্ত তার বয়স 40 বছর, একদম তরুণ বলা যায়। এই তরুণকে শেখ হাসিনা নানা রকম দায়িত্ব দিয়েছিলেন। এই দায়িত্ব দেওয়াটা আওয়ামী লীগের অনেকের কখনো পছন্দ হয়নি, এবং আজকে যখন সাবের হোসেন চৌধুরীর সঙ্গে কূটনীতিকরা বৈঠক করছেন, আজকেও পছন্দ হচ্ছে না। কেন পছন্দ হয় না? সাবের হোসেন চৌধুরী সুশিক্ষিত, বনেদি পরিবারের, বরঞ্চ আওয়ামী লীগকে তিনি আরো দিতে পারেন। আওয়ামী লীগ থেকে লুটপাট করার কিছু নেই, দেশের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকেও তার লুটপাট করবার প্রয়োজন নেই। এইটা আওয়ামী লীগের হয়তো একটা শ্রেণীর, যারা শিক্ষায় দীক্ষায় কম, ধন সম্পদে কম, আওয়ামী লীগকে দিতে পারবেন না, তাদের চোখ টাটাচ্ছে। এই চোখ টাটানোর কারণে আজকে আবারও সাবের হোসেন চৌধুরী এই সমন্বয়টা কেন করছেন, তার পেছনে লাগতে হবে। এই লাগা থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে লেখাজোখা হচ্ছে। এই পেছনে লাগালাগির কারণেই আজকে আওয়ামী লীগ 14-15 মাস হয়ে গেছে, ফিরছে না কেন, ফিরতে পারছেন না কেন? আওয়ামী লীগের ভেতরেই সমস্যা আছে। আওয়ামী লীগ ফেরার জন্য বাইরের সমস্যার চাইতেও ভেতরে বেশি সমস্যা। এর পেছনে ওর লেগে থাকা, ওর পেছনে ওর লেগে থাকা। আমি বলবো যে সাবের হোসেন চৌধুরী তো একজন যোগ্যতম মানুষ। যোগ্যতম মানুষকে আওয়ামী লীগ কি ধারণ করতে পারবে না? আপনি যদি গত অন্ততপক্ষে 1 দশক দেখেন, আওয়ামী লীগের বহু ডার্ক সাইটে নেতা, জাত নেতা, তারা কিন্তু আওয়ামী লীগ থেকে বের হয়ে চলে গেছে, বের করে দেওয়া হয়েছে ষড়যন্ত্রের অংশ হিসেবে। তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু বা এই ধরনের নেতাদেরকে আওয়ামী লীগ থেকে বহু আগে সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে, উপদেষ্টা পরিষদে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিংবা এই সাবের হোসেন চৌধুরী একজন, এই মুহূর্তে আমাদের সামনে সাবের হোসেন চৌধুরী আছে, সাবের হোসেন চৌধুরীদেরকেও সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। গত 1 দশক আপনারা দেখুন যে কারা কারা লাইমলাইটে এসছে। শিক্ষা দীক্ষা, ধন সম্পদ কাদের কি আছে? তারা আওয়ামী লীগকে দিয়েছে, দেশকে দিয়েছে, নাকি আওয়ামী লীগের কাছ থেকে লুটে পুটে খেয়েছে, দেশ থেকে লুটে, দেশেরও দায়িত্বে গিয়ে লুটে পুটে খেয়েছে? আমি এই মুহূর্তে কারো নাম বলতে চাই না, আপনারা চেনেন সবাইকে। আমি খুব খারাপ ভাষায় বলছি যে ফকির মিসকিন, ধন সম্পদেও ফকির মিসকিন। ফকির মিসকিনকে আমি ছোট করে দেখছি না, মন মানসিকতায়ও ফকির মিসকিনে ভরে গেছে আওয়ামী লীগ। এই ফকির মিসকিন, ধন সম্পদ এবং মন মানসিকতায় ফকির মিসকিনদের কারণে যোগ্য লোকজন আর আওয়ামী লীগে আসলে জায়গা পায় না। আগামীতেও জায়গা পাবে কিনা বেশিরভাগ ফকির মিসকিন ষড়যন্ত্রকারীদের কারণে। তারা করে ষড়যন্ত্র, কিন্তু সাবের হোসেন চৌধুরীরা যদি এগিয়ে আসেন দলের কোনো কাজে, তার মধ্যে ষড়যন্ত্র তত্ত্ব খোঁজেন তারা। এইভাবে আওয়ামী লীগ আসলে উঠে দাঁড়াবে, সময়ের প্রয়োজনে আওয়ামী লীগ উঠে দাঁড়াবে, কিন্তু বারবার আওয়ামী লীগের পতন হবে। আওয়ামী লীগ অবশ্যই আসবে, কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপট ইতিমধ্যে রচিত হয়েছে, আওয়ামী লীগ খুব শীঘ্রই ফুল ফেজে কাজে আসবে। কিন্তু ভাই, আপনারা যারা ষড়যন্ত্র খুঁজছেন, সবকিছুর মধ্যে যারা ষড়যন্ত্র খোঁজেন, তারা দয়া করে ষড়যন্ত্র না খুঁজে যোগ্য সঠিক লোকজনকে, তাদেরকে সমর্থন করুন। এই ধরনের মানুষদের দলে দেশে প্রয়োজন আছে। এই ধরনের মানুষ এসে দল থেকে লুট করে নিয়ে যাবে না, দেশ থেকে লুট করে নিয়ে যাবে না। সাবের হোসেন চৌধুরীদের মতো মানুষ লুট করে নিয়ে যাবে নাঙ্গা ভুয়া, খেতে পারে না, পড়তে পারে না, হঠাৎ করে এসে নেতা হয়েছে, তারা লুট করে নিয়ে যাবে। কাজেই যারা যোগ্য দক্ষ, তাদেরকে সমর্থন দেওয়াটাই হচ্ছে আমাদের সঠিক কর্তব্য। সময় বলে দেবে
আমি কোনো তথ্য উপাত্ত দিয়ে বলবো না যে সাবের হোসেন চৌধুরী কি আসলে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে এসেছেন নাকি মূল আওয়ামী লীগের সমন্বয় সাধন করতে এসছেন। এটি সময় নিশ্চয়ই বলবে। কাজেই আমরা যারা সাধারণ মানুষ সবকিছুর মধ্যে ষড়যন্ত্র তত্ত্ব না খোঁজাটাই আওয়ামী লীগের জন্য ভালো, দেশের জন্য ভালো।